এই গল্পটা এমন এক কিংবদন্তি স্নাইপারের যে চোখে কাপড় বেঁধেও কয়েক কিলোমিটার দূরের টার্গেটে নিখুঁতভাবে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এই স্নাইপার আগে ছিল একজন সাধারণ গণিতের শিক্ষক যে যুদ্ধ আর বন্দুককে একদম ঘৃণা করত। কিন্তু একদিন তার জীবনে এমন কিছু ঘটে যায় যা তাকে একজন শান্ত স্বভাবের ভদ্র শিক্ষক থেকে এক নির্মম স্নাইপার বানিয়ে দেয়। গল্পের শুরু হয় ইউক্রেনের একটি গ্রামের একটি সাধারণ বাড়ি দিয়ে। এই বাড়িতে থাকে এক দম্পতি। হাসি খুশি শান্তিপূর্ণ জীবনে তারা ডুবে থাকে। বাড়ির পুরুষটির নাম নিকোলা আর স্ত্রীর নাম নাস্তিয়া। নাস্তিয়া ছিল একজন ড্রয়িং আর্টিস্ট। কাঠ কেটে সুন্দর মূর্তি বানানো ছিল তার নেশা আর পেশা। নিকোলা ছিল একজন শিক্ষক, একদম কাছের স্কুলের বাচ্চাদের গণিত পড়াতো। সে ছিল সব বাচ্চাদের প্রিয়, শুধুমাত্র একটি বাচ্চা বাদে। বাচ্চাটির নাম এভান। এভান ছিল ভীষণ দুষ্টু। সে প্রতিদিন ক্লাসে এসে নিকোলাকে বিরক্ত করত। সে ছিল ধনী পরিবারের ছেলে, তাই সে নিকোলার গরিব অবস্থা নিয়ে মজা করত। তার পোশাক আশাক সবকিছু নিয়ে মজা করত। তার উদ্দেশ্য ছিল একটাই, নিকোলাকে এতটা বেশি উত্ত্যক্ত করবে যেন সে রেগে গিয়ে তাকে মারতে যায়, আর তারপর সে অভিযোগ করে নিকোলাকে চাকরি থেকে বের করে দিবে। কিন্তু নিকোলা ছিল খুব শান্ত ভদ্র একজন মানুষ। সে এভানের কথায় কখনো ভেঙে পড়তো না। নিজের জীবনে নিজের সাদামাটা সুখেই মগ্ন থাকতো। তার বাড়িতে কোনো টিভি বা আধুনিক ইলেকট্রনিক্স ছিল না, তাই বাইরের দুনিয়ায় কি ঘটছে তা সম্পর্কে সে জানতো না। একদিন স্কুলে থাকা অবস্থায় সে টিভিতে একটা খবর শুনতে পায়, রাশিয়া ইউক্রেনের উপর হামলা করেছে এবং দেশের বহু এলাকা দখল করে নিয়েছে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে সে আরেকটা খবর পায়, তার স্ত্রী নাস্তিয়া প্রেগনেন্ট। খবরটা শুনে নিকোলার আনন্দের সীমা ছিল না। দুজনে মিলে সেই রাতটি উদযাপন করে। পরের দিন নিকোলা সাইকেলে করে স্কুলের উদ্দেশ্যে বের হয়। পথে দুইজন অচেনা ইউনিফর্ম পরা সৈন্যকে দেখে তার মনে সন্দেহ জাগে। তার মনে হয় এদের পোশাক তো ইউক্রেনের সৈন্যদের মতো নয়। কিন্তু নিকোলা ভাবে হয়তো সরকার ইউনিফর্ম বদলে দিয়েছে, তাই সে এটা নিয়ে আর চিন্তা করে না। স্কুলে পৌঁছে দেখে পুরো স্কুল শুনশান, একটাও ছাত্র আসেনি। তার মনে অশুভ আশঙ্কা জন্মায়। তখন সে টিভিতে খবর দেখে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনে ঢুকে পড়েছে। তখনই নিকোলা বুঝতে পারে পথে দেখা সৈন্যরা আসলে রাশিয়ান ছিল। স্ত্রী একা বাড়িতে, এ ভাবনা তাকে ছুটতে বাধ্য করে। কিন্তু বাড়ি পৌঁছে সে দেখে সে দেরি করে ফেলেছে। দুই রাশিয়ান সৈন্য তার স্ত্রীকে নৃশংসভাবে পেটাচ্ছে। নিকোলা তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা শুরু করে। সে কাঁদতে কাঁদতে অনুরোধ করে, আমার স্ত্রীকে মেরো না, সে প্রেগনেন্ট। কিন্তু সৈন্যরা কর্ণপাত করে না। এক সৈন্য ঘর তছনছ করে কিছু না পেয়ে রেগে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তারা চলে যাওয়ার সময় নাস্তিয়া রাগে পাথর তুলে তাদের দিকে ছুঁড়ে মারে। সৈন্যদের একজন তখনই গুলি চালায়, নাস্তিয়া সেখানেই মারা যায়। স্ত্রীর নিথর দেহ কোলে নিয়ে নিকোলার পৃথিবী যেন ভেঙে পড়ে। সে ঘন্টার পর ঘন্টা কাঁদতে থাকে। কিছুক্ষণ পর দুইজন ইউক্রেনি সৈন্য সেখানে আসে। তারা নিকোলার স্ত্রীকে মৃত অবস্থায় দেখে মর্মাহত হয়। তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দেয়। তারা সবাই মিলে নাস্তিয়ার জন্য কবর খোঁড়ে এবং নিকোলাকে তার স্ত্রীকে দাফন করতে বলে। স্ত্রীর অনাগত সন্তান, ঘর সবকিছু হারিয়ে নিকোলা সম্পূর্ণ ভেঙে পড়ে। যেই সৈন্য তার স্ত্রীকে গুলি করেছিল তাকে হত্যা করার জ্বলন্ত প্রতিজ্ঞায় সে দগ্ধ হতে থাকে। বদলা নেওয়ার একটাই উপায়, ইউক্রেনের আর্মিতে যোগ দেওয়া। সে সেই দুই সৈন্যকে অনুরোধ করে, আমাকে তোমাদের সঙ্গে নিয়ে নাও, আমাকেও আর্মিতে যোগ দিতে দাও। তারা নিকোলার কথা মেনে নেয় এবং তাকে আর্মি বেসে নিয়ে যায়। যাওয়ার আগে নিকোলা স্ত্রীর বানানো ছোট্ট কাঠের মূর্তিটি সাথে নিয়ে নেয়, তার একমাত্র স্মৃতি হিসেবে। মিলিটারি বেসে পৌঁছানোর পর তাদের সিনিয়র প্রথমে সন্দেহ করে, ভাবে নিকোলা হয়তো গুপ্তচর। কিন্তু নিকোলা সব খুলে বলে, কিভাবে রাশিয়ান সৈন্যরা তার স্ত্রী, তার সন্তান, তার ঘর সবকিছু কেড়ে নিয়েছে। সিনিয়র অফিসার তার চোখে আগুন দেখে, বুঝে যায় এই মানুষটি দেশ রক্ষার জন্য মরতেও প্রস্তুত। সিনিয়র শেষমেশ তাকে আর্মিতে ভর্তি করে। পরের দিন থেকেই শুরু হয় তার কঠিন পরিশ্রম, কারণ নিকোলা তো ছিল একেবারেই সাধারণ মানুষ, তাই ট্রেনিং এ ছিল তার জন্য ভীষণ কষ্টকর। সে পুরো জীবন শুধু গণিত পড়িয়েছে, বন্দুক সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। যখন সব সৈন্যরা
খুব দ্রুত বন্দুক জোড়া দিতে শুরু করে। সেখানে নিকোলা ছিল সবার শেষে। সে ধীরে ধীরে কষ্ট করে বন্দুকগুলো অ্যাসেম্বল করতে পারে। এটা দেখে অফিসারের মনে হয় নিকোলা কোনোদিন ভালো সৈন্য হতে পারবে না। তবুও নিকোলা হার মানে না। সে মন দিয়ে নিজের প্রশিক্ষণ চালিয়ে যায়। এক রাতে ট্রেনিং এর সময় নিকোলা তার সিনিয়রকে বলে সে যেন তাকে নাম ধরে না ডাকে, কারণ তার কোড নেম রেভেন। এটা শুনে সবাই হেসে ওঠে। সিনিয়র তাকে বলে কোড নেম এত সহজে পাওয়া যায় না, এর জন্য একজন সৈন্যকে দেশপ্রেমের বড়সড় পরীক্ষা দিতে হয়। একদিন সিনিয়র জানায় স্নাইপারের সংখ্যা খুবই কম, তাই নতুন স্নাইপার তৈরি করতে হবে। সে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কে কে স্নাইপার হতে চাও। কিছু সৈন্য দাঁড়ায় আর তাদের মধ্যে একজন দাঁড়িয়েছিল নিকোলা। নিকোলাকে দেখে সবাই হাসি থামাতে পারে না। সিনিয়র তাকে বলে তুমি এখনো স্নাইপার হওয়ার অবস্থাতে নেই, তুমি তো একটা বন্দুকও ঠিক মতো জোড়া লাগাতে পারো না। নিকোলা শান্তভাবে বলে আমি পারবো, আমাকে শুধু একটা সুযোগ দিন নিজেকে প্রমাণ করার। সিনিয়র বলে ঠিক আছে, এই বন্দুকটা 20 সেকেন্ডের মধ্যে অ্যাসেম্বল করো। নিজেকে প্রমাণ করতে নিকোলার চোখে কাপড় বেঁধে নেয়। তারপর বিদ্যুৎ গতিতে বন্দুক খুলে আবার জোড়া লাগায়। সময় লাগে মাত্র 18 সেকেন্ড। সবার চোখ কপালে উঠে যায়। যারা তাকে নিয়ে হাসাহাসি করছিল তারা এখন দাঁড়িয়ে তালি দিচ্ছিল। সিনিয়রও তার প্রতিভায় মুগ্ধ হয় এবং তাকে স্নাইপার প্রশিক্ষণের সুযোগ দেয়। প্রশিক্ষণে নিকোলাকে দেওয়া হয় এক পুরনো মডেলের বন্দুক। যখন অন্য সবার হাতে ছিল আধুনিক অস্ত্র, এটা দেখে নিকোলা আধুনিক অস্ত্র চায়। সিনিয়র বলে ওটা পেতে চাইলে আগে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। নিকোলার কাছে আর কোনো উপায় ছিল না। সে পুরনো বন্দুকটা নিয়ে প্রশিক্ষণ শুরু করে। একদিন সিনিয়র সবাইকে বলে একজন স্নাইপার কোনো পরিস্থিতিতেই নিজের অবস্থা ছেড়ে 1 ইঞ্চিও নড়বে না। এটি পরীক্ষার জন্য সিনিয়র সবার পাশ দিয়ে গুলি চালাতে থাকে। যে নড়ে যাবে সে বাদ পড়ে যাবে। নিকোলার পালা এলে সে একটুও নড়ে না, নিশানা স্থির রেখে দাঁড়িয়ে থাকে। এভাবেই সে প্রথম পরীক্ষা পাশ করে। পরের পরীক্ষায় স্নাইপারদের টার্গেট দেখানো হবে মাত্র একবার, তারপর তাদের চোখ ঢেকে দেওয়া হবে। অনুমান করে টার্গেট হিট করতে হবে। কিছু সৈন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, কিন্তু নিকোলার গুলি সামান্য সরে যায়, কারণ তার পুরনো বন্দুকটা দিয়ে একদম নিখুঁত শট মারা ছিল প্রায় অসম্ভব। সবাই জানতো যদি নিকোলার হাতে নতুন বন্দুক থাকতো সে নিশ্চিত টার্গেট হিট করত। তারপর আসে আরো কঠিন পরীক্ষা। রাতে ফ্লেয়ারের আলোয় টার্গেট হিট করতে হবে। সিনিয়র ফ্লেয়ার ছুড়ে সবাইকে গুলি চালায়, কিন্তু কেউই টার্গেট ছুঁতে পারে না। কেবল নিকোলা গুলি চালায়নি। সে বুঝেছিল ফ্লেয়ারের আলোয় সরাসরি শট করা অসম্ভব, তাই আলো ঝলসে ওঠার সময় সে টার্গেটের দূরত্ব আন্দাজ করে, মাথায় গণিত চালায় আর তারপর একটি নিখুঁত শট মারে। এই কাজ আজ পর্যন্ত কেউ করতে পারেনি, একমাত্র নিকোলাই এটা করে দেখিয়েছে। সিনিয়র হতবাক হয়ে যায়। সৈন্যরা মুগ্ধ হয়ে তালি বাজাতে শুরু করে। সিনিয়র তাকে তার চাওয়া সেই কোড নেম রেভন দেয়। দিন গড়াতে শুরু করে। নিকোলা প্রাণপণ পরিশ্রম চালিয়ে যায়। অবশেষে সেই দিন আসে যেদিন প্রশিক্ষণের ফলাফল ঘোষণা করা হবে। কর্নেল নিকোলার সামনে এসে সেলুট করে আর বলে তুমি এই পরীক্ষায় পাশ করেছো। কয়েকদিন পর কর্নেল নিকোলার কাছে এসে বলে সে যেন নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়, কারণ তাদের একটি বিশেষ মিশনে যেতে হবে। খবর এসেছে কিছু রাশিয়ান সৈন্য একটি চেকপোস্ট দখল করে নিয়েছে। এখান থেকেই শুরু হয় মূল গল্প। অল্প সময়ের মধ্যেই নিকোলা ও তার দল লোকেশনে পৌঁছে যায়। তারা দূর থেকে নিজেদের অবস্থান নিয়ে টার্গেট সেট করতে থাকে। ঠিক তখনই তারা দেখতে পায় একটি গাড়ি চেকপোস্ট দিয়ে এগিয়ে আসছে। কর্নেল সঙ্গে সঙ্গে সবাইকে শুট না করার নির্দেশ দেয়। ওদিকে রাশিয়ান সৈন্যরা গাড়িটিকে থামিয়ে ভিতরের লোকদের বাইরে বের হতে বলে। তাদের পাসপোর্ট চেক করে, গাড়িতে তল্লাশি করে। সব ঠিকঠাক থাকলেও তারা পাসপোর্টগুলো নিজেদের কাছে রেখে দেয়। লোকগুলো পাসপোর্ট চাইতে সৈন্যরা তাদের মারধর শুরু করে। এই দৃশ্য দেখে কর্নেল গর্জে ওঠে, আদেশ করে ফায়ার করো। 1 সেকেন্ডে সব স্নাইপার নিজের টার্গেটে হিট করে। এভাবেই তাদের প্রথম মিশন সফল হয়। ক্যাম্পে ফিরে নিকোলা লক্ষ্য করে তার অনেক সহযোদ্ধা নেই। সে অস্থির হয়ে ওঠে ওরা কোথায় গেল। তখন তাকে জানানো হয় তার দলকে একটি দ্বিতীয় মিশনে পাঠানো হয়েছে।
পরদিন নিকোলা জানতে পারে সেই মিশনে তার বহু সহযোদ্ধা মারা গেছে। তাদের সবাইকে হত্যা করেছে একজন রাশিয়ান স্নাইপার যার নাম সিরি, রাশিয়ার অন্যতম ভয়ঙ্কর স্নাইপার। কিছুদিন পরে নিকোলা পরবর্তী মিশনে বের হয়। লোকেশনে পৌঁছে তারা চারদিকে মাইন পুঁতে রাখে এবং নিজেদের অবস্থান নেয়। কিছুক্ষণ পর রাশিয়ান সৈন্যরা সেখানে পৌঁছায় আর তাদের সঙ্গে ছিল এভান। হ্যাঁ, সেই এভান যে স্কুলে নিকোলাকে অপমান করত এবং এখন সে রাশিয়ান আর্মিতে যোগ দিয়েছে। কর্নেল যখন ফায়ার করার নির্দেশ দেয়, নিকোলা মুহূর্তের মধ্যেই দোটানায় পড়ে যায়। সে তার ছাত্রকে মারতে চাইছিল না, কিন্তু নিজের মনকে শক্ত করে সে সরাসরি শুট না করে ল্যান্ডমাইনে শুট করে। বিস্ফোরণে এভান সহ সব রাশিয়ান সৈন্য মারা যায়। সব নিয়ন্ত্রণে এলে কর্নেল রাগে গর্জে ওঠে, শুটের নির্দেশ দেওয়ার পরও তুমি থেমে গেলে কেন? কি ভাবছিলে? নিকোলা শান্তভাবে বলে, ওদের মধ্যে আমার ছাত্র ছিল, আমি তাকে মারতে চাইনি। কর্নেল তাকে বোঝায়, এভানের জন্য দুঃখ পাওয়ার কিছু নেই। এখানে সে তোমার ছাত্র নয়, তোমার শত্রু। রাশিয়ান আর্মিতে যোগ দেওয়া তার নিজস্ব সিদ্ধান্ত। মিশন শেষ করে তারা বেঁচে ফিরে আসে। কর্নেলের নিকোলার প্রতি বিশ্বাস আরও বেড়ে যায়। সে নিকোলার সঙ্গে অনেক সময় কাটায়। একদিন কর্নেল তাকে নিজের পরিবারের ছবি দেখায়, বলে তার দুইজন মেয়ে জানেই না যে তাদের বাবা একজন সৈন্য। তাদের কাছে তিনি ব্যবসায়ী বলেই পরিচিত। স্ত্রী মেয়েদের কখনই সত্য বলেনি। নিকোলা তখন তাকে নিজের গল্প শোনায়, কি নির্মমভাবে রাশিয়ান সৈন্যরা তার স্ত্রীকে হত্যা করেছিল। কথা বলতে বলতে নিকোলা ভেঙে পড়ে। কর্নেল তাকে সান্ত্বনা দেয়। পরদিন তারা আবার নতুন মিশনে রওনা হয়। মিশনটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। খবর ছিল রাশিয়ান সৈন্যদের একটি দল ওই পথ দিয়ে আসবে। কর্নেল ও নিকোলা আগে গিয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তারা দুইজন রাশিয়ান সৈন্য দেখতে পায়। তারা নিজেদের দলের বাকি সদস্যদের অপেক্ষা করছিল। নিকোলা হঠাৎ লক্ষ্য করে তাদের একজন সেই পশু যে তার স্ত্রীর উপর গুলি চালিয়েছিল, আর সে এখন নিকোলার একদম নিশানার মধ্যে। নিকোলা শুট করার অনুমতি চায়। কর্নেল কঠোরভাবে নিষেধ করে। নিকোলার চোখ রক্ত হয়ে ওঠে। ওই মানুষটাই তার স্ত্রীকে মেরেছে। সে আবারও অনুমতি চায়, কিন্তু কর্নেল আবারও না বলে। শেষমেশ নিকোলা নিজের আবেগ ধরে রাখতে পারে না, সে গুলি ছুড়ে। ওই সৈন্যটি সেখানেই মারা যায়। কিন্তু বিপদ আরো বড় ছিল। রাশিয়ান সৈন্যরা তাদের অবস্থান জেনে যায়। কর্নেল চিৎকার করে ওঠে। সে বলে, তুমি কি করেছো? এই ভুলের সবচেয়ে ভয়ঙ্কর পরিণাম ছিল রাশিয়ার সবচেয়ে মারাত্মক স্নাইপার সিরিও তাদের লোকেশন পেয়ে যায়। কর্নেল জানতো সিরি আশেপাশেই লুকিয়ে আছে। সে তাকে খুঁজতে চেষ্টা করছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সিরি কর্নেলকে হেডশট করে। কর্নেল সেখানেই মারা যায়। নিকোলা স্তব্ধ হয়ে বোঝে তার ভুলের কারণে কর্নেলের মৃত্যু হয়েছে। তার অসাবধানতার জন্যই শত্রুরা তাদের অবস্থান জানতে পেরেছে। এদিকে রাশিয়ান সৈন্যরা তীব্র বোমাবর্ষণ আর গুলিবর্ষণ শুরু করে। পরিস্থিতি অতি খারাপ দেখে নিকোলা পিছনে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে কর্নেলের নিথর দেহ কাঁধে তুলে নেয় এবং ধীরে ধীরে পজিশন ছেড়ে বেরিয়ে আসে। অবশেষে সেই শত্রুর এলাকা পেরিয়ে সে ক্যাম্পে ফিরে আসতে সক্ষম হয়। নিকোলা কর্নেলের মৃত্যুর জন্য গভীরভাবে মর্মাহত ছিল। সে নিজেকেই তার মৃত্যুর জন্য দায়ী মনে করছিল। তখন সে কসম করে সে সিরিকে খুঁজে বের করবে এবং যে কোনো মূল্যে তাকে মেরে কর্নেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। কিছুদিনের মধ্যেই নিকোলার কাছে খবর আসে দুইজন রুশ স্নাইপারের অবস্থান সম্পর্কে। সে আর দেরি না করে নতুন মিশনে বেরিয়ে পড়ে। নির্ধারিত লোকেশনে পৌঁছে সে পজিশন নেয় এবং নিশানায় তাক করে অপেক্ষা করে। কিছুক্ষণের মধ্যেই সে প্রথম স্নাইপারটিকে গুলি করে নামিয়ে ফেলে, কিন্তু তাকে মারার সময় আরেকজন স্নাইপার নিকোলার হাতে গুলি লাগিয়ে দেয়। তবুও নিকোলা হার মানে না। ব্যথা সহ্য করে শেষ পর্যন্ত দ্বিতীয় স্নাইপারটিকেও হত্যা করে। গুরুতর আহত অবস্থায় সে একটি গোপন ক্যাম্পে চলে আসে এবং নিজের শরীরের কিছুটা বিশ্রাম দিতে থাকে। এই সময় তার কাছে আর্মির মেজরের ফোন আসে। মেজর জানায় যে স্নাইপার কর্নেলকে হত্যা করেছিল তাদের দলের একজন তার অবস্থান খুঁজে পেয়েছে। নিকোলা দ্রুত ক্যাম্পে ফিরে আসে এবং সেখানে মেজর সবাইকে সেই স্নাইপার সম্পর্কে জানাতে শুরু করে। মেজর বলেন সেই স্নাইপারের নাম সিরি।
সে রাশিয়ার সবচেয়ে দক্ষ এবং ভয়ঙ্কর স্নাইপার। তার গুলি আজ পর্যন্ত কখনো কাউকে বাঁচতে দেয়নি। সিরি ইউক্রেনের 6 জন সবচেয়ে যোগ্য স্নাইপারকে হত্যা করেছে, তাই তাকে হালকাভাবে নিলে চলবে না। মেজর আরও বলেন, সিরি প্রথমে ইউক্রেনের সৈন্যদের হত্যা করে, তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যাতে ইউক্রেনিয়ান সৈন্যরা মনোবল ভেঙে পড়ে। সে খুব কমই নিজের পজিশন পরিবর্তন করে, সাধারণত একটি নির্দিষ্ট লোকেশন থেকেই সে তার শিকার ধরে। এরপর সবাই মিলে একটি পরিকল্পনা করে। 2 দল হয়ে সিরিকে ঘিরে ফেলা হবে। প্রথম দল সামনে থেকে রুশ সেনাদের উপর আক্রমণ করবে। যখন তারা সেই আক্রমণে ব্যস্ত থাকবে তখন দ্বিতীয় দল পিছন দিক থেকে তাদের আক্রমণ করবে, আর এই সুযোগে নিকোলা বিল্ডিং এর ভিতরে ঢুকে সিরিকে খতম করবে। সমস্ত পরিকল্পনা শেষ করে তারা রওনা হয় সিরির লোকেশনের দিকে। সেখানে পৌঁছে স্নাইপাররা পজিশন নিয়ে বসে পড়ে। নিকোলা ধীরে ধীরে বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। ভেতরে সে 2 রুশ সৈন্যকে দেখতে পায় যারা নিজেদের মাঝে কথাবার্তায় ব্যস্ত ছিল। নিকোলা মুহূর্তেই তাদের 2 জনকে মেরে ফেলে এবং ভেতরের দিকে এগিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী সে তার টিমকে সিগন্যাল দেয়। সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গেই বাইরের অবস্থান নেওয়া ইউক্রেনের স্নাইপাররা সেখানে থাকা সব রুশ সৈন্যদের গুলি করে মেরে ফেলে। ওইদিকে সিরি লক্ষ্য করে তার কোনো সঙ্গীরা তাকে আর রিপোর্ট করছে না। তার মনে সন্দেহ জন্মায়, তাই সে ছাদে উঠে যায়। সেখানে আগেই রাশিয়ার আরও একজন স্নাইপার ছিল, কিন্তু ছাদে গিয়ে সে দেখে সেই স্নাইপার ইতিমধ্যেই মারা গেছে। এই দৃশ্য দেখে তার মনে ভয় ধরে এবং সে বুঝতে পারে ইউক্রেনের সৈন্যরা তাকে 4 দিক দিয়ে ঘিরে ফেলেছে। সে ব্যাকআপ টিমকে যোগাযোগ করে, কিন্তু তারা পৌঁছতে আরও 10 মিনিট সময় লাগবে। এই কথা শুনে সে তাড়াতাড়ি নিজের পজিশনে ফিরে আসে এবং ইউক্রেনের সৈন্যদের খুঁজতে থাকে। ঠিক তখনই তার চোখ পড়ে টেবিলের উপরে থাকা একটি ছোট্ট মূর্তির দিকে, যা নিকোলা ইচ্ছে করেই সেখানে রেখে গিয়েছিল। সেটি ছিল নিকোলার স্ত্রীর শেষ স্মৃতি। সিরি কিছু বুঝে ওঠার আগেই নিকোলা পিছন থেকে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ছুরি দিয়ে বারবার আঘাত করে হত্যা করে। এই হাতাহাতির শব্দে বিল্ডিংয়ে থাকা আরও রুশ স্নাইপাররা সতর্ক হয়ে যায়, কিন্তু সে কিছু করার আগেই নিকোলা তার দিকে একটি গ্রেনেড ছুঁড়ে মারে এবং বিস্ফোরণে সেই শেষ স্নাইপারটিও মারা যায়। কিছুক্ষণ পর সিরির ডাকা ব্যাকআপ টিম বিল্ডিংয়ে পৌঁছায়, কিন্তু তারা জানতো না যে সিরি ইতিমধ্যেই মারা গেছে। তারা সিরিকে কল করে আর ফোনটি রিসিভ করে নিকোলা। সে ফোনে ঠান্ডা গলায় বলে, তোমরা সবাই মারা যাবে। এ কথা বলেই সে ট্রাকের ড্রাইভারকে গুলি করে দেয়। হঠাৎ গুলি চলতে রুশ সৈন্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাড়াহুড়া করে ট্রাক থেকে লাফিয়ে নামে, কিন্তু তারা বুঝতেই পারে না যে ইউক্রেনের স্নাইপাররা ইতিমধ্যেই তাদের লক্ষ্য করে বসে আছে। মুহূর্তেই গুলি শুরু হয় এবং একে একে সব রুশ সৈন্যরা মাটিতে লুটিয়ে পড়ে। কয়েকদিন পর নিকোলা তার স্ত্রীর কবরের কাছে আসে, কারণ সে তার স্ত্রীর কাছে করা প্রতিশ্রুতি পূরণ করেছে। সে তাদের সবাইকে হত্যা করেছে যারা তার স্ত্রীকে এবং কর্নেলকে হত্যা করেছিল। সেখানে দাঁড়িয়ে নিকোলা কসম করে শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তার দেশকে রক্ষা করবে। এ কথা বলে সে কবরস্থান থেকে চলে যায় এবং এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।